ছোট ভাই তার বড় বোনের বাড়িতে আবারও বস্তা ভর্তি করে জিনিস নিয়ে চলে এসেছে। আসসালামু আলাইকুম। বাস্তব অভিজ্ঞতা থেকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি। সব বোনেরই একটা ভাই থাকা উচিত, কারণ বাবা মায়েরা কিন্তু সব সময় ফ্রি থাকে না। আমার বাবা মা তো আমাদের বাড়িতে আসে না বললেই চলে। আমার ভাই কিন্তু হুটহাট আমার বাড়িতে এক গাদা জিনিসপত্র নিয়ে চলে আসে। মা তো ফোন করে প্রায় বলে, আয় বেরিয়ে যা, তোর জন্য এটা রেখেছি ওটা রেখেছি। আমি তো বলি, দুইটা বাচ্চা নিয়ে এখন আর বেড়াতে যাওয়া সম্ভব না, তুমি পারলে ভাইয়ের কাছে পাঠিয়ে দাও। আমার ভাই আছে তাই অভিজ্ঞতাগুলো তোমাদের সাথে বললাম। এই তো এখানে ভাত রান্না করব, তাই চাউলগুলো ধুয়ে নিচ্ছি, কারণ ভাই তো গাড়িতে উঠেই ফোন করে বলে দিয়েছে সে আসতেছে। এই জন্য সবকিছু একটু গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি করে রান্না করতে চলে এসেছি। চাউল ধোয়া আমার হয়ে গেছে, আমি এখন রাইস কুকারে চাপিয়ে দিয়েছি। মশলাগুলো আমি আগেই বেটে নিচ্ছিলাম, তখন মনে হলো যে এখনই যদি ভাতটা চাপাই না দিই তাহলে ভাত রান্না করতে দেরি হয়ে যাবে। এই জন্য ভাতটা আগে চাপাই দিলাম। তারপরে এই তো গোশ রান্না করার জন্য মশলাপাতি সব গুছিয়ে নিচ্ছি। আর আমি তো সবসময় বাটা মশলা দিয়েই রান্না করি। তরকারি আমি সবসময় ফ্রিজে রাখা মশলা দিয়ে রান্না করলেও গোশ কিন্তু আমি সবসময় বাটা মশলা দিয়েই রান্না করি। মশলা গোছাতে গোছাতেই ভাই চলে এসেছে। এটা হচ্ছে আমি কেক বানানোর জন্য কিনেছিলাম, কিন্তু বাড়িতে রেখে চলে আসছি। এই জন্য মা আবার ওতে করে আম পাঠিয়ে দিয়েছে। আর দেখেন কতগুলা দুধ পাঠিয়েছে। আমার তো ঠিক মনে নেই, তবে 8-9 কেজি দুধ ছিল এখানে, কারণ ভিডিওটা বেশ কিছুদিন আগের ছিল, এই জন্য ঠিক মনে করতে পারছি না। আর এই দুধ কিন্তু একটাও কেনা দুধ না, আমার মায়ের গরু আছে তো সেখান থেকে দুধ জমাই রেখে রেখে আমার জন্য পাঠিয়ে দিয়েছে। সাথে অনেক পাকা আমও এনেছিল, একদম গাছ পাকা আম। এই আমগুলো খাওয়ার স্বাদই অন্যরকম। তো দুধগুলো আমি তাড়াতাড়ি করে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছিলাম, কারণ দূর থেকে এসেছে তো এমনিতেই দুধ অনেকটা গলে গেছে। আমগুলো এখানে আমি গুছিয়ে নিচ্ছিলাম। এখানে কিছু কাঁচা আমও আছে, কিছু পাকা আমও আছে, সেইগুলাই আলাদা করছিলাম। আমের মধ্যে আবার কিছু কাগজি লেবু পাঠাইছে। এই তো এরপরে গোশ রান্না করতে চলে এসেছি। আজকে গরুর মাংস রান্না করব, একদম টাটকা মাংস মাত্র আনলো। মাংসটা ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। আমার আবার মাংসগুলো ডুবো পানিতে না ধুলে ভালো লাগে না, এই জন্য আরো ভালো করে ধুয়ে নিলাম। মাংস রান্না করার জন্য মশলাগুলো যদি আগে থেকেই সবকিছু গোছানো থাকে তাহলে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আমি তো সবকিছু আগেই গুছিয়ে নিয়েছি, এখন শুধু রান্না করব। এই তো মশলা খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এখন ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব। এবার মাংসটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব। মাংসটা প্রেসার কুকারে দিয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আমি কিন্তু মাংসগুলো একবার ভালোভাবে কষিয়ে নিয়েছি, এরপরে আলুটা দিচ্ছি। প্রেসার কুকারের মধ্যে এইভাবে মাংসটা একবার কষিয়ে নিয়ে রান্না করলে এর স্বাদ কিন্তু একদমই নষ্ট হয় না। অনেকেই আছে প্রেসার কুকারের মধ্যে মাংস, সব ধরনের মশলা, পানি একসাথে দিয়ে সিটি দিয়ে নামিয়ে নেয়। এইভাবে রান্না করলে কিন্তু একদমই ভালো লাগে না। শুধু মাংস না, প্রেসার কুকারে যে কোনো কিছু রান্না করতে হলে পানির পরিমাণ কিন্তু খুবই কম দিতে হয়। এই তো আমার মাংস রান্না করা হয়ে গেছে, আর মাংস রান্নাটা খেতে কিন্তু অনেক মজা ছিল। এই আমগুলো সব পেকে গেছে, কিন্তু এত আম তো একসাথে খেতে পারবো না, এই জন্য শপিং ব্যাগের মধ্যে ভরে এটা নর্মাল ফ্রিজে রেখে দেবো। এই আমগুলো একদমই খাওয়া যাবে না, সব চাপা লেগে একদম ভর্তা হয়ে গেছে। তাই চিন্তা করছিলাম আমগুলো ফেলে না দিয়ে এটা দিয়ে আম শক্ত বানিয়ে রাখি। আমের পাল্পগুলো সব বের করে নিয়ে একটা ছাঁকনির সাহায্যে আমগুলো সব সেকে নিয়েছি। এটা আমি এখন একটু জাল করে নিচ্ছি। এটার কারণ কি জানেন? ওই দিনের আবহাওয়াটা অনেক বেশি খারাপ ছিল, মানে একটুও রোদ ছিল না। আমগুলো যদি জাল না করে রোদে শুকাতে দিতাম তাহলে কিন্তু 2-3 দিন পরে যদি না শুকায় তাহলে কিন্তু ওটা দিয়ে গন্ধ বের হয়ে যেত। আর আমগুলো জাল করে নেওয়ার পরে এটা যদি 2-3 দিনের মধ্যে নাও শুকায় তাও এটা দিয়ে গন্ধ বের হবে না। তো রোদ না থাকলে তোমরাও কিন্তু এই টিপসটা ফলো করতে পারো। তো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।